বাড়ির সবাই একসাথে অসুস্থ হয়ে পড়েছি। একার সংসারে অসুস্থ হওয়ার অধিকারটা তো নেই। একমাত্র যে বউটা একার সংসার করে সেই বুঝতে পারে যখন তার শরীর আর সাথ দেয় না তখন সংসারটা চালানোটা কতটা কষ্টকর হয়ে দাঁড়ায়। স্বামী তো কর্মসূত্রে বাইরে থাকে আর আমি আমার ছেলে মেয়েকে নিয়ে পড়ে আছি এখানে। কিছু তো করার নেই, তাকে তো তার কর্ম করতেই হবে, আর আমাকেও আমার গৃহকর্ম করতে হবে, আমার ছেলে মেয়েকে মানুষ করতে হবে। সে যে বড় গুরু দায়িত্ব দিয়ে গেছে, তার দায়িত্ব শুধু পয়সা উপার্জন করা, আর সম্পূর্ণ দায়িত্ব আমার ওপরে। কি আর করবো বলো, দায়িত্ব যেহেতু দিয়েছে দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে। কিন্তু সত্যি কথা বলতে কি আর পেরে উঠছি না। শরীর প্রচন্ড খারাপ। প্রথমে শরীর খারাপ হলো প্রতিষ্ঠার, তারপরে হলো ছেলের। এখন আমি তো কোনো রকমে ঠেলে ঠুলে চলছিলাম, এখন আমার শরীরটাও জবাব দিয়ে দিয়েছে। এই যে সিজন চেঞ্জের সময় প্রতিটা ঘরে ঘরে যে সমস্যা, আমার ঘরও সেটা থেকে ছাড় পায়নি। আর ঠান্ডা লাগা, সর্দি কাশি এগুলো তো ছোঁয়াছে, এটা তো আর নতুন করে বলার কিছু নেই, তোমরা সবাই জানো। আর আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমি কতটা বেশি আক্রান্ত হয়ে পড়েছি, এই সর্দি কাশির কবলে পড়েছি। তোমাদের দাদাভাই শুধু চিৎকার চেঁচামেচি করছে, ডক্টর দেখাও, ডক্টর দেখাও। আচ্ছা বলো তো, বাড়িতে 3 জন একসাথে অসুস্থ হয়ে পড়েছি, 3 জন আর কি একসাথে ডক্টর দেখানো সম্ভব? ডক্টরের কাছে গেলেই গাদা গুচ্ছের টাকার দণ্ড, আর তাছাড়া কিছুই না। প্রতিষ্ঠাকে আর ছেলেটাকে দেখিয়ে নিয়েছি ডাক্তার, আমি এখনো দেখাইনি। দেখি ঠেলে হিচড়ে কত দূর চলতে পারি। আমার ভরসা তো সেই প্যারাসিটামল, ওই খেয়ে থাপি থুপি মেরে চলছি। কিন্তু প্রচন্ড কাশি, জানো, রাতের বেলা ঘুমোতে পারছি না, সঙ্গে গলাটাও গেছে ভেঙে। কি করে যে চলবো তাই তো ভাবছি। তোমাদের দাদাভাই বলছে তুমি একা সংসারে, তুমি যদি এভাবে অসুস্থ হয়ে পড়ো তাহলে সংসারটাকে দেখবে কি করে? তুমি যদি নিজেই ভালো না থাকতে পারো তাহলে সবাইকে ভালো রাখবে কি করে? সবই বুঝতে পারছি, কিন্তু মধ্যবিত্ত সংসারে অনেক হিসেব করেই সংসারটা চালাতে হয়। এটা যারা মধ্যবিত্ত সংসার করে থাকো তারা অবশ্যই বুঝতে পারো। খুব তাড়াহুড়ো করে প্রতিদিনের ন্যায় আজকেও ঘরের সব কাজগুলো সেরে নিচ্ছি। আজ আরেকটু বেশি তাড়াহুড়ো করে করছি কাজগুলো, কেননা প্রতিষ্ঠাকে নিয়ে আজ আবার ডক্টরের কাছে যেতে হবে। ডক্টর বলেছিল 5 দিন বাদে প্রতিষ্ঠাকে নিয়ে আবার যেতে। আজকে নামটাও লিখিয়ে দিয়েছি, বলেছে 10টার মধ্যে যেতে, আর এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে। এই জন্য তাড়াহুড়ো করে যতটুকু পারছি কাজটা সেরে যাই। ভেবেছিলাম দুপুরবেলাতে রান্নাবান্না করে তারপরে যাব, কিন্তু যখন নাম লেখাতে গেলাম বলল না, অত লেটে আসার দরকার নেই, আজ বেশি একটা পেশেন্ট নেই, তাড়াতাড়ি চলে আসুন। ভাবলাম আগের কাজটা আগে সেরে আসি, পরে নইলে এসে রান্নাবান্না করা যাবে। আর এই জন্যই আরো বেশি তাড়াহুড়ো করে কাজটা সেরে নিচ্ছি, যেহেতু ওকে নিয়ে বেরোতে হবে। আস্তে আস্তে বোধহয় অনেকটাই লেট হয়ে যাবে। এই যখন শীতটা পড়বে আর গরমটা বিদায় নেবে তখন একবার প্রতিটা ঘরে ঘরে শরীর খারাপ, আবার যখন শীতটা বিদায় নিয়ে গরমটা পড়বে ঠিক তখনও আবার প্রতিটা ঘরে ঘরে এই একই শরীর খারাপ। সিজন চেঞ্জের সময়টা না বড্ড বেশি জ্বালাতন লাগে। আবার যখন পুরোপুরি ঠান্ডাটা পড়ে যায় বা পুরোপুরি গরমটা পড়ে যায় তখন কিন্তু এতটা প্রবলেম হয় না। কিন্তু যাই বলো, আমার কিন্তু শীতকালটা বেশি পছন্দের। শীতকাল মানে কিন্তু সব দিকেই মজা, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে স্নান করা। এই শীতকালেও আমার বাড়িতে কিন্তু স্নানের কারো বন্ধ নেই। হ্যাঁ, একজনের বন্ধ আছে, সেটা হচ্ছে আমার ছেলে। ওকে বলে কেউ কিছুতেই স্নান করানো যাবে না, শুধু মিথ্যে কথা বলবে, জানো, বলবে আমার তো স্নান হয়ে গেছে, এই তো সকালে গেছিলাম স্নান করেছি। ওটাকে কিছুতেই স্নান করানো যাবেই না। সপ্তাহে হয়তো 3 দিন উনি স্নান করেন আর 4 দিন ডুব দিয়ে দেয় স্নানের থেকে। কি অবস্থা বলো তো, শীতকালে স্নান না করলে কি ভালো লাগে?
আমার তো শীত গ্রীষ্ম বর্ষা প্রতিটা দিন স্নান করতেই হবে, আর প্রতিষ্ঠাটাও হয়েছে ঠিক আমার মতোই। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সব কাজও হয়ে গেছে। মেয়েটাকে নিয়ে ছুটেছি এখন ডক্টরের কাছে। এমনি তার উপরে রয়েছে আবার রেলগেটটা বন্ধ। এসে দেখছি নিহাত কম ভিড় নেই, প্রায় 7-8 জনা পেশেন্ট রয়েছে। আর বললাম যে আগেই সিজন, এখন তো কচিকাচাদের ডক্টরের কাছে একটু বেশিই ভিড় হবে। আসার সময় কিনে নিয়ে এসেছি আমাদের রানাঘাট সুইটস থেকে কচুরি আর তরকারি। আস্তে আস্তে দেখতে পাচ্ছ 11টা 20 বেজে গেছে। তখন আর কি করবো বলো, বাড়িতে এসে খাবার দাবার তৈরি করার কি আর সময় ছিল? এই জন্য আজকে বাইরের খাবার কিনে নিয়ে এসেছি। আর আমাদের শর্টকাটে রান্নার জন্য তো একটা রেসিপি রয়েছে, সেটা হচ্ছে ডিমের ঝোল। আজ সেই ডিমের ঝোল করে নিলাম। অনেক দিন বাদে বাড়িতে আজকে হাঁসের ডিম এসেছে। ছেলেকে বলেছিলাম যে 10টা নিয়ে আসবি হাঁসের ডিম, ও ভুল করে 5টা নিয়ে এসেছে। যাকে 5টা হাঁসের ডিম আর মুরগির ডিম বাদ বাকিগুলো মিলিয়ে রান্না করেছি। ভাবছো কি ব্যাপার, ডিমের দুটো বাটিতে কেন ঢেলে রেখেছে? দাঁড়াও বলছি। আর এখানে রয়েছে বেগুন পোড়া আর রয়েছে ডালের বড়া। এবার বলছি কেন আলাদা দুটো পাত্রে আমি ঢেলে রেখেছি। হাঁসের ডিমটা আলাদা পাত্রে রেখেছি আর মুরগির ডিমটা আলাদা পাত্রে রেখেছি। কেননা ঝোলে যদি দুটোকে একসাথে দিয়ে দিতাম তাহলে আমার বাবারও সাধ্য ছিল না এখান থেকে হাঁসের ডিম আর মুরগির ডিমকে আলাদা করে বার করার। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, আবার করে নিচ্ছি একটু বেগুন পোড়া। দুপুরবেলাতে বেগুন পোড়াটা শেষ হয়ে গেছে। গরমা গরম রুটি আর বেগুন পোড়া কিন্তু আমার মন্দ লাগে না। চলো আজকের মতো যাই, টাটা।